পায়ের কাছে। চিন্তা করেন, জানালার পাশে বসা মহিলা, এটা কি তার উচিত হলো? পর্যাপ্ত জায়গা আছে, এমন না গাড়িতে চলন্ত গাড়ি পাশে থুতু ফেললে একজনের ডিস্টার্ব হলো, তাও কিন্তু মানে আমাদের যে মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা এই যে পরিবেশটা আমরা নিয়ে আসলাম, এটা যুগের খাবার, এটা এখন আমার আপনার করার কিছু নাই। ওইখানে থাকলে যে খুব খারাপ হতো বা এখানে আসলে খুব ভালো হতো না, এটা নিয়ে আমাদের ধরে রাখতে হবে। পরিবেশটা পরিচ্ছন্ন রাখা, এটার মানটাকে ধরে রাখার জন্য আমাদের সবার সম্পৃক্ততা দরকার, সবার উদ্যোগী হওয়া দরকার। আমি একাই এই ম্যানেজারের পক্ষে একাই আমাদের একজন স্টাফের পক্ষে সম্ভব নয়। একটা ওয়াশরুমে দেখেন, আমি তো অনেকদিন ম্যানেজার ছিলাম, ওই দেখা গেল কি যে তখন বয়স্ক ভাতা বিধবা ভাতা দেয়, মানে যে কয়দিন ওনারা আসে একদম পরিবেশটা নোংরা করে দেওয়া যায়। তারা যে মানে মানুষ হিসাবে খারাপ তা বলবো না, কিন্তু তাদের যে রুচির পরিবর্তন হয়নি এমন পর্যন্ত। আমি সকালবেলায় আস্তে আস্তে আমাদের ড্রাইভার স্কুলে করতেছিলাম যে এক সময় অমর্ত্য সেন সম্ভবত প্রায় 12-14 বছর আগে বাংলা একাডেমিতে এসেছিলেন, উনি বলে গেছেন, এবং আমাদের যে ইন্ডিয়ান প্রধান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যে ওনারা বলতেছে বাংলাদেশ অনেক দূর আগানো আছে কয়েকটা সূচক, বিশেষ করে স্যানিটেশন ব্যবস্থা, তারপরে প্রাইমারি হেলথ কেয়ার, এবং কিছু কিছু সরকারের পাশাপাশি কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, এবং এরা অনেকটা আগামী ইন্ডিয়ার তুলনায়। আমি আজকে সকালবেলায় আসতেছি, বাড়ির থেকে বের হয়ে পাশে একটা মহিলাকে বলতেছি, ড্রাইভার সাহেব বলেছে যে রাস্তার মধ্যে তার ছোটো বাচ্চারা পায়খানা চলে গেছে। আমি বললাম যে তোমার বাচ্চারা তো তোমার পায়খানা আছে, এখন তার সেই দিন একটা ভাই আমার বাচ্চা তো 2 দিন ধরে বাইরে ছিল না, এর কথা বলতেছে। আরে আমি যে বললাম যে তাহলে আমার ড্রাইভার বললে যে চাকার মধ্যে তার ময়লাটা লাগলো, মানে সে গায়ে ফেলতে দিচ্ছে না মহিলা। মানে আমাদের সমাজটা এরকম দেখেন, এখানে আমরা একজন এখানে দুধ ফেলে দেবো, আপনি স্বীকারই করবেন না যে আমার নোংরা করে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা এখন সভ্যতার এখন আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি, আমাদের পরিবেশ উন্নত হয়ে গেছে। এখন আমাদেরকে অনেকে মফিজ বলতো, আমরা কিন্তু সেই মফিজ এখন আর নাই। আমাদের ইনকাম এখন চলে যাচ্ছে ঢাকার দিকে। আপনারা চেষ্টা করবেন, আপনারা উদ্যোগী হন। আমাদের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা বলতেছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে এখন যে চাকরির প্রতি না ঢুকে নিজে নিজে উদ্যোক্তা হন। তা আমরা চাই আপনাদের এখানে উদ্যোক্তা তৈরি করেন, আমরা সহযোগিতা করব। কোনো রকমের যদি কোনো ব্যবসায় ঘটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আন্তরিকতায় কোনো রকমের অভাব রাখবো না, সবাই মিলে দেশটাকে উন্নত করব। আমরা যে পশ্চাৎপদ জায়গা কুড়িগ্রাম যে পিছনে পড়ে আছে, এটা আমরা শুনতে চাই না। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনাদেরকে আমরা সহযোগিতা করব এবং দেশকে উন্নত করব, এই প্রত্যাশা করতেছি। এবং আরও একটা কথা বলতে যাচ্ছি যে হয়তো আমাদের কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয়। এটা একসাথে যখন 12 জন লোক লাইনে দাঁড়ালো, আমার কেশিয়ার ভাই একজন, বাইরে দেখবেন যে এখান থেকে বের হওয়ার পরেই 4 দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওখানে তার কোনো ব্যস্ততা নাই। এখানে লাইনে দাঁড়ানোর পরেই দেখা গেল যে মনে হয় যে আমি তো আমার সামনে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, পিছনে আমি হলাম এখানে সমাজপতি, বা আমি হচ্ছে মানে মানসম্পন্ন লোক, সমাজে আমার পপুলারিটি বেশি। এখন এই লোকটা খুব নিজেকে খুব মনে করে যে না আমি ওর আগেই সার্ভিসটা নিয়ে যাবো। এই মানসিকতা যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে মনে হয় যে ঠিক আছে উনি আগে আসছেন, তো আগে সার্ভিসটা নিয়ে যান, জরুরত থাকলে আমরা তাকে দিয়ে বলি ঠিক আছে আপনি আগে যান। এই রকমের যদি মানসিকতার পরিবর্তন আসে, কারণ মানুষ তো আমার একজন কাউন্টারে থাকবে, আপনারা 12 জন বা 20 জন, তো একটা মানুষ একজনকে সার্ভিস দেবে, এরপরে পর্যায়ক্রমে সার্ভিস দেবে। এটা একটু সহ্য করে নিতে পারলে আমার মনে হয় যে পরিবেশ সুন্দর থাকবে। আপনারা চেষ্টা করবেন। আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমাদের এখানে দীর্ঘদিনের বিমান আছে। এখন আপনারা আমাদের নির্দেশক বললেন আমরা রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক। আমাদের কাজ শুধুমাত্র এই দেখেন, উনি কথা বলছেন যে কথার মধ্যেই কিন্তু অর্থ আছে যে রাষ্ট্র মালিক আবার বাণিজ্যিক ব্যাংক। আমরা রাষ্ট্রের কাজ করি, পাশাপাশি বাণিজ্য করি।
এই রাষ্ট্রের কাজ মানে আপনাদের সেবা দেওয়ার জন্যই আমাদের মূল কাজ। আপনারা যে সেবাগুলো পাবেন বা সরকার কর্তৃক যে আমাদেরকে যে আদেশ করা হয়েছে যে যে কাজগুলো আমাদেরকে দায়িত্ব দেওয়া, সেই কাজগুলো করতে চাই, করি। এবং এখানে কোনো রকমের ভুলভ্রান্তি থাকলে আপনারা চেষ্টা করবেন আমাদের ভুল দেখায় দেওয়ার জন্য। যদি এখানে আমাদের পরিমার্জনের সুযোগ থাকে, আমরা কর্তৃপক্ষের মাধ্যমে সেটা পরিবর্তন করব। আর যদি মনে হয় যে না, যেমন এটা আপনাদের চাওয়া ছিল যে একটা পরিবেশটা একটু দুর্বল ছিল, সেখান থেকে আমরা একটু ভালো পরিবেশে নিয়ে আসলাম। তো এটা আপনাদের চাওয়ার প্রেক্ষিতে, কাস্টমারের চাওয়ার প্রেক্ষিতে আমরা এই নতুন জায়গায় আসলাম। এটাও আপনাদেরই এলাকা, আপনাদের এই এক ভাইয়ের পরিবর্তে আরেক ভাইয়ের বিল্ডিং ভাড়া নিলাম। এখানে একটু পরিবেশ সুন্দর হবে, হয়তো স্বাচ্ছন্দ্যে আপনাদের সেবাটা নিতে পারবেন। পাশাপাশি যে আমরা এই যে এখানে যে নতুন পরিবেশে আসলাম, ওখানে 10 টাকা খরচ হলে 12 টাকা খরচ হবে, এই ব্যয়ভারটা এটা প্রতিষ্ঠানটা সরকারের। আমরা এই বছর শেষে সরকারকে আইএমআইয়ের হিসাব দিই। এখানে আমরা ইনকাম জেনারেট করি। ইনকাম জেনারেটিংয়ের মূল উৎস হলেন আপনারা। আপনাদের মাধ্যমেই আমরা ইনকাম করে থাকি। আমরা 6 টাকায় কিনি, 9 টাকায় বেশি। অর্থাৎ যারা আপনারা আমানতকারীকে আমরা লাভ একটু কম দেই, যাদেরকে লোন দেয় তাদের কাছ থেকে আমরা একটু লাভ বেশি দিই। এই দুইটার যে ফারাকটা আছে, 3 টাকা বা 3.5 টাকার যে গ্যাপ, এটা দিয়ে কাগজ কালি কলম কর্মচারী বেতন দেওয়ার পরে 10 টাকা যদি লাভ হয়, সেটা আবার সরকারের কাছে আমরা দিই। এই যে 10 টাকা দিলাম, এটা আবার ঘুরে আপনাদের মাঝে চলে আসে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে এই টাকাগুলোই ব্যয়। সুতরাং এটা আপনাদের সম্পদ, আপনাদের প্রতিষ্ঠানকে আপনারা আপন ভাববেন। এই সোনালী ব্যাংক আমার, আপনার না, সবার এই গণমানুষের, 18 কোটি মানুষের ব্যাংক। এটা যদি আপনারা মনে করেন, তাহলেই আপনাদের, কারণ অন্য প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো তাদের লাভের অংশ এই আপনার আমার পিছনে ব্যয় হয় না। এটা তাদের ব্যক্তিগত কাজে, তারা সেকেন্ড হোম, থার্ড হোম বানায়, অনেকেই বিভিন্ন দেশে বাড়ি জমায়, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করায়। আমরা এই প্রতিষ্ঠানের যে লাভ্যাংশ, সেটা আবার আপনাদের মধ্যেই ফিরে আসতেছে। সুতরাং এটা আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব। আমি যেমন হয়তো এখানে কর্মচারী হিসাবে আমার রুজির বাহন হিসাবে আমি এখান থেকে বেতন ভাতা নিয়ে আমার পরিবারকে সামলাচ্ছি। আপনারা যদি এখানে সহযোগিতা করেন, তাহলে একটা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব আপনারা পালন করলেন, যে আপনাদের মাধ্যমে যে প্রফিট হয়তো আমরা অর্জন করব, সেটা আপনার এই সমাজের কাছেই ব্যয় হবে। এই ধরনের মানসিকতা নিয়ে যদি আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব। আরেকটু কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের এখানে দীর্ঘদিনে কিছু খেলাপিড়ি আছে। এটা ভাই আপনাদেরকে মনে করতে হবে যে আমাদের এখানে প্রায় 1,60,000 কত, প্রায় 1.5 লাখ কোটি নাকি, তো 1,60,000 কোটি টাকার মতো আমাদের আমানত এই সোনালী ব্যাংকে আছে। এটা আপনাদের আমানত। তো এটা আমি কথাটা খুব বড় বলতে যাচ্ছি যে টাকাগুলো আমরা যে আপনারা আমানত রাখছেন, এটা আবার আমাদের গ্রাহক সংখ্যা আছে প্রায় 2,30,00,000 অ্যাকাউন্ট হোল্ডারের কথা বলছি। তো এদেরই টাকা হলো আপনাদেরই টাকা, এই জনগণেরই টাকা। এই টাকাটাই আবার আমরা শতকরা 80, 82, 83 টাকা আবার মানুষকে ধার দিই, আর কিছু টাকা আমাদের এই প্রত্যেক দিন রোলিং করার জন্য টাকা, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চলে। এই টাকাটাই 82-83 টাকা দিচ্ছি। অর্থাৎ এই 82 টাকার লাভ দিয়ে এই 100 টাকা আমানতকারী যারা, তাদেরকে আবার লাভটা ফেরত দিচ্ছে। বছর শেষে আমরা লাভ লসের হিসাবটা করে দেব। এখন যে টাকাগুলো আপনাদেরকে দেওয়া আছে, সেটা যদি ফেরত না দেন, আমানতকারী যারা, দেখেন আপনারা কিন্তু অনেকেই এখন বিপদের মধ্যে আছেন, যারা প্রাইভেট ব্যাংকের ভিতরে 2-4 জন আছেন, তারা মজাটা বুঝতেছে যে আসলে ভাই টাকা রাখছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখন পর্যন্ত দেশ থাকলে, বাংলাদেশ থাকলে সোনালী ব্যাংক থাকবে। একটু আপনাদের নিশ্চয় বলতে, আমি এখানে চাকরি করি বলে তারা, বাংলাদেশ থাকবে, সোনালী ব্যাংক থাকবে। এটা সরকারের ব্যাংক, মানে দেশের অস্তিত্বের সাথে এই সোনালী ব্যাংকের অস্তিত্ব নিহিত আছে। সুতরাং যারা পূর্বের যারা ঋণ গ্রহীতা, যারা মনে করেন একজন যদি চেক দেয়, তাহলে আমি টাকা দিতে যেমন বাধ্য, কার টাকা কীভাবে দেবো, তার মানে সে লাভ সহ ফেরত পাচ্ছে। আপনারা যারা ভাই ঋণ নিয়েছেন, পুরাতন ঋণ যাদের কাছে আছে, দয়া করে ফেরত দেন, ফেরত দিবেন। আমরা যদি এখন বেশি চড়াও হয়, যদি আইনের আশ্রয় নেই, সেক্ষেত্রে আপনারাই হয়তো বলবেন, যা
কাম পাইতেছে না, আমার অমুকের ধরে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা মারে গেলে তার কিছু হইলো না। আর আমার এক সাধারণ কেউ একজন কৃষি লোন নিচ্ছে 20,000 টাকা, এর জন্য আমাকে মামলার ভয় দেখান, আমাদেরকে জেল খাটান। এইভাবে আপনাদের মধ্যেই মিশ্র পরিস্থিতি আসে। সুতরাং আমরা চাই না যে আইন করে কোনো কাজ হয় না। বিশ্বের কোথাও দেখবেন যে আইনের মাধ্যমে কিছু না। বাংলাদেশে এখনো 100টা মামলা থাকলে তার মধ্যে 85টা মামলাই হলো এই অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে হয়, মধ্যস্থতার মাধ্যমে শেষ হয়। কোর্ট কাছারি আছে, থাকবে, ওটা নিয়ে আমার কথাবার্তা বলার দরকার নাই। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের যে যারা দীর্ঘদিনের খেলাপি ঋণ গ্রহীতা আছে, দয়া করে ভাই টাকাটা পরিশোধ করেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে বিদ্যমান সুদ মকুব সুবিধা আছে সেটাও নেন, নিয়ে হলেও টাকাটা রেগুলার করে আবার আমরা বিনিয়োগ করে আপনাদের মধ্যেই আমরা আবার টাকাগুলো ফেরত দিব। এবং দেশের অর্থনীতিতে আপনারা একটু ভূমিকা রাখেন, পুরাতন ঋণ পরিশোধ করে আবার নতুন ঋণ নেন। সবাই আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেবেন এবং এই প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনাদের সম্পৃক্ততা আরও বাড়ুক এবং সোনালী ব্যাংক দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা রেখে সবাই আজকে কষ্ট করে আমাদের তাকে সারা দিয়ে সোনালী ব্যাংকের ভালোবাসা